আচ্ছা লাস্ট ক্লাসে ছিল না স্যার। আচ্ছা লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম উল ফাইবার উল ফ্যাব্রিক উলেন গার্মেন্টস মোটামুটি ধারণা তো আছে তাই না আমরা ওয়ার্ম ক্লোথ হিসেবে উল ফাইবারের ফ্যাব্রিক ইউজ করে থাকি যেমন উইন্টার ড্রেসেস হিসেবে সোয়েটার শার্ট এগুলো তারপর হচ্ছে কম্বল। কম্বল ওদের কম্বল হয় হ্যাঁ হয়তো স্যার সিঙ্গেল গুলো হয়, সিঙ্গেলগুলো হয় আবার যেগুলো হয় ওগুলো অনেক দামি থাকে। অনেক দামি আর যাই হোক উলের যেটা হয় সব ধরনের প্রোডাক্ট তৈরি করা পসিবল যেমন কার্পেট কাটিং গার্মেন্টস ওয়ারেবল ক্লোদিং সবই করা যায়। আর এখানে যেটা দেওয়া আছে মানে লাস্ট ক্লাসে আমি জাস্ট 5 অথবা 10 মিনিট একটা ব্রেক করি। এটা হচ্ছে আমরা সাধারণত উল ফাইবারটা পাই হচ্ছে কোথা থেকে যে পশুর ইয়া থেকে মানে শিপ হ্যাঁ ভেড়া ভেড়া। গট ক্যামেল তারপর হচ্ছে লামা ল্যাম্ব ফক্স এরপর হচ্ছে র্যাবিট এসব অ্যানিমাল থেকে আমরা উল ফাইবার পেয়ে থাকি। সাধারণত উল ফাইবার হচ্ছে অ্যানিমাল fibrous protein fiber natural animal fibrous protein fiber স্যার ফ্যাব্রিক্স অর্থ কি? fibrous মানে আঁশ যুক্ত। তাহলে হচ্ছে আমরা যদি ইন্ট্রোডাকশনে বলি wool fiber is a natural animal fibrous protein fiber we got from the different types of animal like a sheep, goat, lamb, camel, তারপর হচ্ছে কি বলা যায় fox, rabbit, etc. And wool fiber is different special types of natural fiber which has special characteristics. যেটা হচ্ছে অন্য কোনো ন্যাচারাল অথবা সিনথেটিক ফাইবারের মধ্যে থাকে না, এই জন্য উল ফাইবার ইজ মোর comfortable, more warm cloth and it has fringy effect. Fringe থাকে উল ফাইবারের মধ্যে খুব প্রাণ থাকে তাই না? হ্যাঁ এখানে দেখতে পাচ্ছ স্যার ছাগলের থেকেও কি পাওয়া যায় না? ছাগল হ্যাঁ ছাগল থেকে আমি সাধারণত পাওয়া যায় কাশ্মীরি গড। What is wool? এখানে বলা আছে wool is an animal fibrous protein fiber. It comes from fibrous covering of the sheep, goat, camel. এই কথাটাই আমি বলছি। And it has a unique natural স্যার ক্যামেল অর্থের জন্য কি? উট। উট হ্যাঁ ক্যামেল হচ্ছে উট আর আরেকটা একটা বলছিলাম যেমন লামা লাইক অ্যাজ ক্যামেল টাইপ অফ অ্যানিমাল and fox শিয়াল rabbit What is the difference between the wool and hair? আমরা সাধারণত কিছু প্রাণীর আছে লম্বা লম্বা চুল আছে, হ্যাঁ হ্যাঁ চুল প্রোটিন ফাইবার লাইকাস প্রোটিন ফাইবার প্রোটিন। তাহলে হেয়ার থেকে আমরা টেক্সচার ফাইবার বলতেছি না, অথবা হেয়ার what is the main difference between the wool and hair? There is few differences like as wool is ফ্রিঞ্জি, এরপর হচ্ছে ওয়েভি, তারপর হচ্ছে শর্ট ফাইন বাট কার্লি ইলাস্টিক। আর হেয়ার ইজ লং কোর্সার মানে ফাইন কোর্সার অ্যান্ড স্ট্রিপি মানে হচ্ছে ভঙ্গুর হয়ে যায়, চুল করলে ভেঙে যায়। আর ইলাস্টিক প্রপার্টিস ইজ লেস দেন wool fiber and cohesion force is not available in the wool fiber hair because হচ্ছে তোমার কয়েকটা চুল একসাথে করে টুইস্ট করলে তোমার কি হয় ছেড়ে দিলে মানে পাকটা নেয় না, তাহলে এটা আমরা ইয়ার প্রোডিউসিং এর জন্য উপযোগী না। এটা হচ্ছে আমরা বলেছিলাম এবং এখানে এই কথাটাই লেখা আছে। wool producing countries সেটা হচ্ছে আমরা দেখেছিলাম যে আসলে কোন দেশগুলো wool fiber production অস্ট্রেলিয়াতে বেশি মেজর প্রোডিউসিং কান্ট্রিজ গুলো এখানে একটা ইয়া দেওয়া আছে। দেখো অস্ট্রেলিয়াতে বেশি
almost 25% or more than 25% wool producing for all over the world. দেন চায়না Then China 80%, United States America, South America তে বেশি হয়ে থাকে। এরপর হচ্ছে নিউজিল্যান্ড আছে, আর্জেন্টিনা, তুর্কি, ইরান, ইউনাইটেড কিংডম, সুদান, স্যার এখানে তো বাংলাদেশের নামই নাই ইন্ডিয়া। বাংলাদেশে আসলে ওইভাবে শিপ, গড় যে প্রজাতির গড়, শিপ, ক্যামেল তো নাই। তো হয়ে চাষ হয়ে থাকে, ওগুলো আসলে ফাইবার হয় না। ওই ডোমেস্টিক পর্যায়ে যে একটা ভেড়া পালন স্যার করা হয়। উট যেহেতু তাহলে তো হচ্ছে কি বলে সৌদি আরবে তো বেশি হওয়ার ইয়ার কথা ছিল না, এটা থেকে আমরা খুবই কম পাই। একটা শিপ থেকে দেখা যাচ্ছে 15-20 কেজি পর্যন্ত আমরা একটা পরিপূর্ণ ভালো আচ্ছা দেখি যে মেশিন দিয়ে শিপের শরীরে এগুলো মানে ই করা হয়। ট্রিমার দিয়ে। আমি ভিডিও দেই। আচ্ছা, ফিজিক্যাল স্ট্রাকচার আমরা দেখছিলাম একটা উল ফাইবারের মাইক্রোস্কোপিক ভিউ থেকে ফিজিক্যাল স্ট্রাকচারটা আমরা অ্যানালাইসিস করেছিলাম এবং আমরা দেখেছিলাম যে উল ফাইবারের একদম সারফেসে থাকে স্কেল। স্কেলটা হচ্ছে কি মাছের আঁশের মতো, মাছের আঁশ যেমন হচ্ছে এইভাবে থাকে না, এরকম থাকে, এরকম থাকে না মাছের আঁশগুলো একটার পর একটা এইভাবে। মাছের আঁশ দেখছো? মাছ কাটো না কখনো? উল ফাইবারের সারফেসটা অনেকটা এরকম থাকে, আর একদম আউটার মোস্ট সারফেসটাকে আমরা বলতেছি স্কেল, এবং স্কেলের তিনটা পরে স্কেলের একদম এই পোর্শনটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতেছি। স্কেলের পরে যেটা আছে সেটা হচ্ছে কিউটিক্যাল। কিউটিক্যালকে আমরা তিনটা ভাগে ভাগ করতেছি। একদম কিউটিক্যালের ইনার পার্টটাকে আমরা বলতেছি কি ইন্ডোকিউটিক্যাল ইনসাইড, আর আউটারটা বলতেছি ইপিকিউটিক্যাল, আর মাঝখানের যেটা এটা বলতেছি এক্সোকিউটিক্যাল। স্যার এটা এই যে ফিজিক্যাল স্ট্রাকচারটা, হ্যাঁ এটা স্যার কোনটা মানে একটা উল, মানে একটা পশমটাকে আর কি বড় করে ভাবে মাইক্রোস্কোপিক ভিউ। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। সেটা যখন দেখি তখন হচ্ছে একদম বাইরের আবরণে যেটা থাকে মাছের আঁশের মতো যেটা থাকে, যেটা হচ্ছে গ্রিসি টাইপের, যেটা স্কেল ক্যান প্রোটেক্ট দ্য ফাইব্রাস ম্যাটেরিয়াল, অথবা ফাইবারকে প্রোটেক্ট করে অথবা ফাইবারকে কভার করে রাখে। কোথা থেকে প্রোটেক্ট করে? জাস্ট হচ্ছে এটা তো অ্যানিমেল, তার সে হচ্ছে পরিবেশের সাথে থাকে, সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের ফ্রিকশন হয়, বৈরী পরিবেশ থাকে, সেটা থেকে উল ফাইবারকে প্রোটেক্ট করে অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানিমালটাকে প্রোটেক্ট করা। তাহলে এই স্কেলটা হচ্ছে outer part of wool fiber which can cover the fibrous protein part of wool fiber and protecting part of scale. আচ্ছা, স্কেলের পরে হচ্ছে আমরা কিউটিক্যাল পাচ্ছি। কিউটিক্যালের তিনটা স্টেজ বললাম। এরপরে হচ্ছে আমরা যে অংশটা পাচ্ছি সেই অংশটাই হচ্ছে প্রোটিনের পার্ট। এই কিউটিক্যালের পরের অংশটাই ভিতরে, এটা ভিতরে, এটাই পুরোটাই প্রোটিন। এইজন্য উল ফাইবারটাকে আমরা বলছি প্রোটিন ফাইবার। এবং এর ভিতরে দেখো আবার অনেকগুলো স্মল সেগমেন্ট ইউনিট আছে। এইগুলো হচ্ছে ফাইব্রাস প্রোটিনের অংশ, এবং এইগুলো থেকে আমরা এগুলোকে আবার এই যে প্রোটিনের অংশটা এইটার নাম দিয়েছি আমরা কর্টিক্যাল সেল। এক একটা কর্টিক্যাল সেলের মধ্যে অনেক ধরনের অনেকগুলো ইয়া থাকে, কর্টেক্স থাকে। সেই কর্টেক্সগুলোকে আমরা দুই ভাগে ক্লাসিফাই করছি, একটা হচ্ছে আর্থ্রোকর্টেক্স আর একটা হচ্ছে প্যারাকর্টেক্স। আর্থ্রো এবং প্যারাকর্টেক্স যদি ফাইবার হয়, চিকন ফাইবার হয়, তাহলে মোটামুটি ইকুয়াল অ্যামাউন্টে থাকে। যদি এমন হয় এক একটা সেল এমন হয় যে প্যারাকর্টেক্সের পরিমাণ একটু বেশি হয়ে যাচ্ছে, তাহলে আর্থ্রোকর্টেক্সের পরিমাণ কমে যাবে। যদি কোর্সার ফাইবার হয় ও মোটা ফাইবার হয়, তাহলে এই যে রেশিওটা আর্থ্রো এন্ড প্যারাকর্টেক্স, এই রেশিওটা হচ্ছে কম বেশি হবে, মানে ভেরিয়েশনটা বেশি হবে। ফাইবার চিকন ফাইবারের ক্ষেত্রে দুটো প্রায় নিয়ার ইকুয়াল ডিস্ট্রিবিউশনে থাকে। আর এই আর্থ্রোকর্টেক্স এবং প্যারাকর্টেক্স, এই যে ম্যাট্রিক্সের সেল অথবা কর্টিক্যাল সেলের মধ্যে যে প্রোটিনের গঠনগুলো, এইগুলোর হচ্ছে প্যারাকর্টেক্সগুলোর কেমিক্যাল স্ট্রাকচার, কম্পোজিশন, আর আর্থ্রোকর্টেক্সের ডিফারেন্স থাকে।
এটা হচ্ছে মানে স্যার এক্সামে কি এগুলো আসবে মানে স্ট্রাকচার আর্ট করে দেখাতে হবে না লাইন মানে এটা মানে বড় বড় যে নাম্বারিং সেটার ভিতরে থাকবে মানে নাম্বারটা বেশি থাকবে এটা 5 নম্বর একটু বেশি থাকবে। আচ্ছা তাহলে হচ্ছে এইটা একটু ভালো করে দেখো, এখানে যে কর্টিক্যাল সেলের মধ্যে যে দুই ধরনের সেল আছে, একটা হচ্ছে আর্থ্রোকর্টেক্স, একটা প্যারাকর্টেক্স। প্যারাকর্টেক্স সিকল ফাইবার, ফাইনাল ফাইবার বা ভালো কোয়ালিটির ফাইবার হলে এই সেলগুলোর দুইটার সংখ্যা প্রায় সমান থাকে। যদি মোটা ফাইবার হয় তাহলে এই ভেরিয়েশনটা বেশি থাকে, কোয়ান্টিটি বেশি থাকে, এটা কম থাকে, মানে ডিফারেন্স অনেক বেশি থাকে। আর এই দুইটার মানে এখানে মজার বিষয় হচ্ছে এই দুই ধরনের সেলের একটার সাথে আরেকটার হচ্ছে কেমিক্যাল কম্পোজিশনের স্ট্রাকচারে কোনো মিল নেই, ডিফারেন্স থাকে, ডিফারেন্স থাকে। প্যারাকর্টেক্স গুলোতে দেখা যাচ্ছে তোমার যদি বেশি থাকে তাহলে ফাইবারগুলো বেশি প্যারালাল থাকে, বেশি ভালো কোয়ালিটির থাকে, ওরিয়েন্টেশন ভালো থাকে। আচ্ছা, এটা আমরা দেখেছিলাম। এরপরে আমরা দেখেছিলাম যে এই একটা সেলকে যদি বড় করে দেখি, সেই বড় করে দেখলে সেখান থেকে আমরা পাবো মাইক্রোফাইবার, ম্যাক্রোফাইবার, মানে এটা তো পুরো প্রোটিনের পার্ট, তাই না? পুরোটাই প্রোটিনের পার্ট। আবার এইগুলো হচ্ছে আবার যে কোনো একটাকে বড় করে দেখলে আমরা দেখতে পাচ্ছিলাম যে ম্যাক্রোফাইবার, সেই ম্যাক্রোফাইবারের মধ্যে যে কালো অংশটা সেটাকে আমরা বলছিলাম কি একটা ল্যামিনার পর্দা, তাই না? একটা ইয়ার, এটা হচ্ছে গ্রিস অথবা এই টাইপের গ্রিসি টাইপের ওয়াক্সি টাইপের জিনিস দিয়ে আবৃত করা। সেটার আবার একটা ক্ষুদ্র অংশ হচ্ছে মাইক্রোফাইবার, মানে লং ফিলামেন্ট যেটা এর ভিতরে। তারপর আছে প্রোটোফাইব্রিল, এটা হচ্ছে লাইকাস হচ্ছে মলিকুলার চেইন, যে মলিকুলার স্ট্রাকচার, মলিকুলার চেইন, এটা হচ্ছে ন্যাচারালি টুইস্টেড থাকে, আর এরপরে একদম ছোট্ট অংশটা ফাইবারের ভিতরে ছোট্ট অংশটাই হচ্ছে উল পলিমার। এটা হচ্ছে কয়েল আকারে থাকে, হ্যালিক্স কয়েল, স্প্রিং লাইকাস স্প্রিং হ্যালিক্স টাইপের কয়েল আকারে থাকে এবং স্প্রিং টাইপের। এবং এটার কারণে কি হয়, এই ফাইবারটা কার্লি হয়, এবং এই স্ট্রাকচারটা গঠিত হয় হচ্ছে হাইড্রোজেন বন্ড এবং ডাইসালফাইড বন্ডের কারণে। এবং এই উল ফাইবারের যতটুকু শক্তি স্ট্রেংথ ডিপেন্ড করে এই একদম মাঝের ওই ছোট্ট অংশটা মলিকুলার সেলের ভিতরেই, এবং এটার মধ্যে কি আছে হাইড্রোজেন বন্ড এবং ডাইসালফাইড বন্ড। এটা আমরা দেখেছিলাম লাস্ট ক্লাসে। এই জিনিসটাই দেখো এখানে আবার দেখানো আছে কিউটিকলের পরে যে একটা সেল কর্টেক্স অংশটা, কর্টেক্সের মধ্যে প্যারাকর্টেক্স আছে আর আর্থ্রোকর্টেক্স আছে। সেই কোন একটা কর্টেক্স সেলকে বড় করে দেখা হচ্ছে, আর এই কর্টিক্যাল সেল যে ব্লাড, এটা হচ্ছে ল্যামিনার, এটা ওয়াক্সি টাইপের। এরপরে এইখান থেকে সেই ম্যাট্রিক্স একটা অংশ বের করে নেওয়া হয়েছে, সেটা আবার ম্যাট্রিক্সের ভিতর অনেকগুলো ফাইব্রাস আছে, যেটা আমরা ম্যাক্রোফাইবার, পুরোটাকে ম্যাক্রোফাইবার বলতেছি। এটা থেকে আবার ক্ষুদ্র একটা অংশ বের করে নেওয়া হয়েছে মাইক্রোফাইবার। আর এই যে মলিকুলার চেইনের যেটা বললাম ন্যাচারালি টুইস্টেড, আর টুইস্টেড হওয়ার কারণটা হচ্ছে এই যে হেলিক্যাল কয়েল, এইটা। তো দুটো স্ট্রাকচারে যে কোনো একটা দিয়ে তোমরা বর্ণনা করো, সেই বর্ণনাগুলো এখানে দেওয়া আছে। যে অন দ্য আউটসাইড অফ দ্য wool fiber is a protected layer of viscous called cuticle cell. একদম স্কেলের যে অংশটা সেটাকে আমরা কিউটিকল অথবা আউটার মোস্ট পার্ট অফ দ্য ফাইবার বলতেছি। আর কর্টেক্স আমরা বলছিলাম ওই যে কিউটিকলের পরের পুরো 90% ফাইবারের পুরো গঠনটাই হচ্ছে কর্টেক্স। ওই কর্টিক্যালের মধ্যে আছে কি আর্থ্রোকর্টেক্স, প্যারাকর্টেক্স, সেইগুলোরই হচ্ছে পরবর্তীতে যে কোনো একটা সেল নিয়ে বিস্তারিত বর্ণনা। আচ্ছা, এরপরে আছে আমরা দেখলাম কি বলে কর্টিক্যাল সেল সম্বন্ধে বলা আছে, ম্যাক্রোফাইবার বললাম, ম্যাট্রিক্স বললাম। আচ্ছা, ম্যাট্রিক্সটা হচ্ছে ওই যে একদম প্রোটিনের অংশ, ফাইব্রাস অংশ, এটার মধ্যে ওই কেমিক্যাল গঠনের মধ্যে আছে সালফার। আর সালফার মলিকুল কি করে, ওয়াটার মলিকুলকে অ্যাট্রাক্ট করে, অ্যাবজর্ব করে। এখানে উল ফাইবারের হচ্ছে ময়েশ্চার রিগেনের পরিমাণ অনেক বেশি, ময়েশ্চার কন্টেন্ট রিগেনের পরিমাণ অনেক বেশি। অ্যাটমসফিয়ার থেকে ওয়াটার, ওই সোয়েটার বানানো হয় ওইটা, এটা হচ্ছে 16 থেকে 17-18% ময়েশ্চার রিগেন থাকে। মানে 100 কেজি উল যদি রেখে দাও 118-16 কেজি হয়ে যাবে যদি ড্যাম কন্ডিশন ওই রকম অ্যাটমসফিয়ার কন্ডিশন হয়।
আর এই তো এই কথাগুলো আমরা বলছিলাম ওল ক্যান অ্যাবজর্ব আপ টু 30% ময়েশ্চার অফ ইটস ওয়েট, মানে তার ওজনের প্রায় 30% পর্যন্ত সে ময়েশ্চার রিগেইন করতে পারে, এবং স্ট্যান্ডার্ড হচ্ছে 16% ময়েশ্চার রিগেইন করে স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক কন্ডিশন। আচ্ছা, মাইক্রোফাইব্রিল সম্বন্ধে বললাম, টু স্টেজ মলিকুলার চেইন সম্বন্ধে বলছি গত ক্লাসে। এটা হচ্ছে কেমিক্যাল স্ট্রাকচার। এখানে দেখো সেটা আসবে আসতে পারে। কেমিক্যাল স্ট্রাকচার হচ্ছে তোমার কেমিক্যাল স্ট্রাকচার হচ্ছে এই যে অ্যামাইনো অ্যাসিড এবং কার্বক্সিলিক অ্যাসিড, যদি কোনো একটা পেপটাইড লিংকেজ অথবা অ্যামাইড টাইপ লিংকেজ, পেপটাইড লিংকেজ হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যামাইড টাইপ লিংকেজ। এই পেপটাইড লিংকেজের ইয়াটা হচ্ছে আলফা কার্বনের এক পাশে অ্যামাইনো গ্রুপ থাকবে আর এক পাশে কার্বক্সিলিক গ্রুপ থাকবে। এখানে COOH ছিল, সেটা আবার রিপ্লেস হয়ে জাস্ট আরেকটা অ্যামাইনো গ্রুপ অ্যামাইড গ্রুপ যুক্ত হয়েছে। এটা হচ্ছে কেমিক্যাল স্ট্রাকচার অফ ওল ফাইবার। কি আছে দেখো তো, এর মধ্যে কার্বন আছে, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে, আর এখানে R2 R3 দ্বারা জাস্ট এখানে সালফার আছে, আদার্স কিছু আছে। এখন দেখো পলিমার সিস্টেম সেম জিনিস, আগে একটা সেম জিনিস, এখানে একটা জিনিস বলা আছে জাস্ট হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিড, এই অ্যামাইনো গ্রুপটার পাশে আছে NH2 আর এটা হচ্ছে কার্বক্সিলিক গ্রুপ, এবং দুটো একত্রিত হয়ে কি হচ্ছে পেপটাইড অথবা অ্যামাইড টাইপ লিংকেজ প্রোডিউস করতেছে। আর ডিফারেন্ট ফর্মাল ওল ফাইবার, এই পর্যন্ত আমরা আসছিলাম। কি কি ধরনের বন্ড, কেমিক্যাল বন্ড থাকে ওল ফাইবারের মলিকুলার স্ট্রাকচার? হাইড্রোজেন বন্ড থাকে, আয়নিক বন্ড থাকে, ক্রস লিংকেজ থাকে, তাই না? সিস্টার লিংকেজ, এরপর ভ্যান ডার ওয়ালস ফোর্স থাকে। আর আমরা জানি যে ওল ফাইবার হচ্ছে ওল ফাইবারের অ্যামারফাস রিজনের পরিমাণ অনেক বেশি, আর ক্রিস্টালিনিটি অনেক কম। ক্রিস্টালিনিটি কম থাকলে ফাইবারের স্ট্রেংথ কম থাকে। যে কোনো ম্যাটেরিয়ালে যদি ক্রিস্টালিনিটি কম থাকে তার স্ট্রেংথ কম থাকে। অ্যামারফাসনেস বেশি থাকলে তার হচ্ছে ফাইবারের ভিতরে অথবা ম্যাটেরিয়ালের ভিতরে কি হয়, ফ্রি স্পেসের পরিমাণ বেশি থাকে, আর সেখানে ওয়াটার মলিকুল আদার্স খুব সহজে পেনিট্রেট করতে পারে, তার স্ট্রেংথ কম থাকে, তাই না? আচ্ছা, ওল ফাইবারের ক্ষেত্রে আমরা ক্রিস্টালিনিটি পাই আছে 25 থেকে 30%, আর অ্যামারফাসনেস হচ্ছে 70 থেকে 75%। তার মানে এই জন্য বেশি পরিমাণ ফ্রি স্পেস আছে, অ্যামারফাস রিজন আছে, যেখানে বেশি পরিমাণ ওয়াটার মলিকুল অ্যাবজর্ব করে এবং ডাই মলিকুল খুব সহজে অ্যাবজর্ব করতে পারে, ডাই করা যায়, তাই না? আচ্ছা, কেমিক্যাল কম্পোজিশন অফ ওল ফাইবার। এখন দেখো এটা ইম্পর্টেন্ট। ক্যারাটিনটা হচ্ছে প্রোটিন, ওয়ান কাইন্ড অফ প্রোটিন। ওল ফাইবার যে প্রোটিন দিয়ে গঠিত সেটার নাম হচ্ছে ক্যারাটিন। ক্যারাটিন কত পার্সেন্ট থাকে? 33%। এরপর আছে কি গ্রিস। গ্রিস হচ্ছে আমাদের জন্য এই ফাইবারের জন্য, আমাদের টেক্সটাইল প্রসেসিং এর জন্য ওয়েস্টেজ, ইম্পিউরিটিস, তাই না? 28%। ওই যে গ্রিসি গ্রিসি টাইপের যে স্ট্রাকচার, যেমন কি বলে কর্টিক্যাল স্কেলের ক্ষেত্রে বললাম, তারপর হচ্ছে তোমার স্কেলের কভারিংটা বললাম, সেখানে যে গ্রিসের পরিমাণটা বেশি। এরপর আছে সুইম 12%, ইম্পিউরিটিস 26%, মিনারেল ওয়াটার থেকে 1%, 0.1%, তাহলে টোটাল 100%। তাহলে ওল ফাইবারের মধ্যে 33% মাত্র প্রোটিন, আর বাকি যেগুলো আছে এগুলো আমাদের দূর করে নিতে হবে। এখন আসো, এই ক্যারাটিনটা আসলে কি দিয়ে গঠিত? ক্যারাটিনটা প্রোটিন, জি স্যার। ক্যারাটিনটা কি দিয়ে গঠিত? কার্বন আছে বলতে, ওই যে আমরা কেমিক্যাল স্ট্রাকচার দেখলাম, কি কি আছে? কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, এই জিনিসগুলো মানে মেজর কম্পোনেন্ট হচ্ছে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, হাইড্রোজেন। এই কয়েকটা হচ্ছে মেজর কম্পোনেন্ট, তাই না? জি স্যার। তাহলে আসো, কার্বন হচ্ছে 50%, অর্ধেকই হচ্ছে কার্বন। হাইড্রোজেন হচ্ছে 12%, অক্সিজেন 10%, নাইট্রোজেন 25%, সালফার 3%। আর সালফারের কারণে কি হয় আমি বললাম।
এখন আসো ম্যানুফ্যাকচারিং প্রসেস। আচ্ছা 10 মিনিটে শেষ করতে পারবো। ম্যানুফ্যাকচারিং প্রসেস হচ্ছে এটা হচ্ছে কি ভেড়া 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 থেকে আমরা কি পাবো লোম পাবো ওল পাবো তাই না সেটাকে শেয়ারিং করছে জাস্ট ট্রিমার দিয়ে কেটে যে ফাইবার পাইছে এরপর সেটাকে কি করছে স্কারিং করতেছে স্কারিং মানে স্কারিং কি ওই যে গ্রিস আছে না জি স্যার প্লাস আরো অনেক ধরনের অপদ্রব্য থাকে না এটা তো প্রাকৃতিক ভাবে মাঠে ঘাটে চলে বেরিয়ে চলে তাহলে ধুলাবালি জমে না অনেক পোকামাকড় থাকে উকুন থাকে থাকে এগুলো তো এমনি ঝাড়ি দিলে চলে যায় কিন্তু যে ধরনের হ্যাঁ কি হবে যে ধরনের ওই ধুলাবালি অপদ্রব্য অয়েলি ম্যাটেরিয়াল বিভিন্ন কিছু জমা হয় সেগুলো দূর করার জন্য আমরা কি করবো স্কারিং করবো সেটাতে গ্রিস অয়েল এই জাতীয় ফ্যাটি জাতীয় জিনিসগুলো দূর করবো এরপর হচ্ছে আমরা কি করবো সেটা দিয়ে সুতো তৈরি করবো পরে হচ্ছে এটা বান্ডেলিং করবো বেলিং করবো তাহলে ম্যানুফ্যাকচারিং প্রসেসটা আমরা যদি এভাবে বলি প্রথমে কাজটাকে ট্রিমিং করে না চুল ট্রিমার দিয়ে জাস্ট আমরা একটা ভিডিও দেখবো ট্রিমার দিয়ে কিভাবে ট্রিম করে এটা হচ্ছে জাস্ট এক্সপার্ট ট্রিমার দিয়ে করতে হবে কারণ তাজা একদম তাজা সেই ভেড়ার শরীর থেকে এটা কেটে নেওয়া হয় যদি এমন ভাবে কাটে তাহলে কি হবে স্কিন নষ্ট হয়ে যাবে কেটে যাবে নষ্ট হয়ে যাবে অথবা ক্ষতিগ্রস্ত হবে সেটা ইন্টারনেটে ভিডিও আছে দেখছো একটা শেপ থেকে অনেকগুলো এক বস্তা আচ্ছা কিন্তু স্যার এগুলো বের করার পর যা অবস্থা হয় না ওর ওই কয়েকটা দিন একটু বেশি হয় যে কাপড় টাপড় দিয়ে জড়ায় একটা কারণ শীত প্রধান দেশে তো হয় তো শীত বেশি লাগে আচ্ছা শর্টিং এর ক্ষেত্রে এরপর আমরা কি করব স্কিল ওয়ার্কার দিয়ে আমরা জাস্ট ফাইবারগুলো যেগুলো হচ্ছে লো কোয়ালিটি অথবা ওয়েস্টেজ হয়ে ড্যামেজ হয়ে গেছে ওইগুলো ট্রিট করে জাস্ট গুড কোয়ালিটি অফ ফাইবার শর্ট করতে হবে এরপর আছে স্কোরিং এর ক্ষেত্রে ইট ইনভলভস ওয়াশিং ইন ওয়ার্ম সোপি ওয়াটার সাধারণত আমরা স্কোরিং করে থাকি সোপ ওয়াটার ডিটারজেন্ট দিয়ে কিছু কিছু ক্ষেত্রে আমরা মাইল্ড অ্যালকালি ইউজ করতে পারি আর এটার কাজ হচ্ছে বিভিন্ন ধরনের মিনারেল ন্যাচারাল অ্যাডিটিভস to remove the mineral natural additives or dust dirt others impurities is current process is done এরপর আছে ওভেন আমরা অনেক সময় কি করতে হয় এই প্রসেস স্পিনিং প্রসেসে ইজি করার জন্য মিনারেল ন্যাচারাল ভেজিটেবল টাইপের অয়েল ইউজ করা হয় এরপর আছে গার্নেটিং হচ্ছে রিসাইকেল এবং আনইউজড অথবা ওয়েস্টেজ টাইপের ওয়েল ফাইবারকে শর্টিং আউট করা তারপর হচ্ছে কার্বনাইজিং দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ওল ফাইবার প্রসেসিং কার্বনাইজিং এর কাজটা হচ্ছে এই যে ন্যাচারালি যেহেতু হচ্ছে সেখানে বিভিন্ন ধরনের ভেজিটেবল ম্যাটার থাকতে পারে সেলুলোজিক টাইপের কিছু যুক্ত হতে পারে গ্রিস থাকে আদার্স কিছু থাকে যেটাই থাকুক এই এটার কাজটা হচ্ছে ওল ফাইবার থেকে শুধু প্রোটিন পার্টটা রেখে বাকি পার্টটাকে পুরায় কার্বনাইজিং মানে কার্বন করে ফেলা চার করে কার্বন করে ফেলা সাধারণত সেলুলোজকে যদি কটন ফাইবারকে আমরা স্ট্রং অ্যাসিড সলিউশনে ডুবাই ডিজলভ করি তাহলে কি হবে কটন ফাইবারকে যদি অ্যাসিড সালফারিক অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিড সলিউশনে ডুবাই তাহলে কি হয় গলে যায় একদম গলে যায় ডিজলভ হয়ে যায় সেই জন্য এই ধরনের সেলুলোজিক ম্যাটেরিয়াল অথবা ভেজিটেবল টাইপের কিছুকে ডিজলভ করা কার্বনাইজ করা কার্বন ফর্মে নিয়ে আসা পুরায় ফেলা যেটাই বলে না কেন সেটা করতেছে আমরা ডাইলুট মানে হ্যাঁ ডাইলুট মানে পাতলা লঘু আছে না হালকা মানে দ্রবণটায় অ্যাসিডিক পরিমাণ কম থাকে ডাইলুট হাইড্রোক্লোরিক অথবা সালফারিক অ্যাসিড সলিউশনে আমরা ওল ফাইবারকে ট্রিট করব বুঝতে পারছো এরপর আছে ফিজিক্যাল প্রপার্টিজ ওল ফাইবারের ফিজিক্যাল প্রপার্টিজ দেখো লেন্থ থেকে কত মেরিনো ওল হচ্ছে বেস্ট কোয়ালিটি টাইপের অফ উল বেস্ট কোয়ালিটি ওল হচ্ছে মেরিনো ওল আর এটার লেন্থ কম থাকে
লেন্থ কম থাকে এবং ফাইনার থাকে, মানে ডায়ামিটার কম থাকে, সূক্ষ্মতা বেশি থাকে। এটার হচ্ছে 17 থেকে 25 মাইক্রোমিটার থাকে আর লেন্থ থাকে 60 থেকে 100 মিলিমিটার। whereas লিঙ্কন উল ইজ কোর্সার। লিঙ্কন উল মানে হচ্ছে যে উলগুলো হচ্ছে কোর্সার, মোটা এবং ইউজড ফর দ্য কোর্সার টাইপ অফ গার্মেন্টস, হার্ডি টাইপ অফ গার্মেন্টস অর প্রোডাক্ট, যেমন হচ্ছে রাক্স, রাক্স মানে কার্টেন, সোফা কভারিং এসবের ক্ষেত্রে, অথবা কি বলে চাদর, এই জন্য মোটা টাইপের কিছু প্রোডাক্ট তৈরি করার জন্য, কোর্সার টাইপের প্রোডাক্ট তৈরি করার জন্য লিঙ্কন উল ইউজ করা হয়। আর লিঙ্কন উল ওইগুলিকে বলতেছে যেগুলোর মোটা ফাইবার, মোটা ফাইবার সেগুলিকে বলতেছে। এবং এটার ডায়ামিটার কত 40 মাইক্রোমিটার, আর মেরিনো উলের কত 17 থেকে 25। ডায়ামিটার যত বেশি হবে ফাইবারের, ডায়ামিটার যত বেশি হবে ফাইবারের তত ফাইবার তত, ডায়ামিটার বেশি হলে ফাইবার তত কি হবে? বাড়বে। কি বাড়বে? চিকন হবে। ডায়ামিটার বেশি হলে চিকন হয়? না স্যার, ডায়ামিটার বেশি হলে সে মোটা হয়, হ্যাঁ সেটাই তো। ফাইবার মোটা হয়, কোর্স হয়। আর ডায়ামিটার কম হলে ফাইবার চিকন হয়, ফাইন হয়। আচ্ছা, এরপর দেখো ক্রিম। ক্রিম হচ্ছে the cream of wool fiber is most pronounced in the fine wool fiber. ক্রিম মানে কি? ওয়েব। একটা ফাইবারের মধ্যে যত ওয়েবই থাকবে উল ফাইবারের মধ্যে, তার কোয়ালিটি তত ভালো, তার ক্রিঞ্জি ইফেক্ট তত বেশি, কার্লি ইফেক্ট তত বেশি হবে, তার উল ফাইবারের যে প্রপার্টিস, স্পেশাল প্রপার্টিস সেটা আরো বেশি হবে, সেটা আর গুড কোয়ালিটি উল ফাইবার হবে। আর নরমালি হচ্ছে মেরিনো টাইপের উলের ক্ষেত্রে পার ইঞ্চিতে 30 ক্রিমস, 30 ক্রিমস, 1 ইঞ্চি এতটুকুর মধ্যে কতগুলো ক্রিম থাকে? 30। আর এই এটাকে যদি তুমি এবার একটু টান দাও তাহলে কি ইলাস্টিক একটা ব্যাপার না? টান দিলা, ছেড়ে দিলা, ইলাস্টিক প্রপার্টিসটা আছে না এই কার্লি ইফেক্টের কারণে। আচ্ছা, এই ক্রিমটার কারণে। এরপরে দেখো লাস্টার। উল ফাইবার ন্যাচারালি লাস্টার টাইপের হয়, তবে মেরিনো টাইপের উলের চেয়ে যে উল ফাইবারের লেন্থ অনেক বেশি থাকে সেগুলো হচ্ছে একটু স্মুথার হয়, লাস্টার হয়। আর এরপরে আছে কালার। কালার তো আমরা নর্মালি হোয়াইট, ক্রিমি হোয়াইট, অফ হোয়াইট, হোয়াইট এই টাইপের। আর টেনাসিটি। টেনাসিটি মানে টেনাসিটি এটা আমরা শক্তি নির্ণয় করার জন্য ইউজ করি। টেনাসিটি ইজ দ্য রেশিও বিটুইন দ্য টু ব্রেক এ ম্যাটেরিয়াল required maximum load required to break a material divided by its length. হ্যাঁ পড়ছিলাম তো এরকম তাই না? সেটা হচ্ছে লেন্থকে আমরা বলি টেক্স কাউন্ট অথবা তার লেন্থ এভাবে একটা দিতে বলি, তাহলে হচ্ছে ম্যাক্সিমাম লোড রিকোয়ার্ড টু ব্রেক এ ম্যাটেরিয়াল ডিভাইডেড বাই ইটস লেন্থ। আচ্ছা, আর ওল ফাইবারে অল্প পরিমাণ হাইড্রোজেন আছে। কেমিক্যাল স্ট্রাকচার মনে আছে? কার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেন কত পার্সেন্ট? কার্বন 50%, হাইড্রোজেন 20%। হাইড্রোজেন 12% মতো, তাই না? হ্যাঁ এরকমই। সবথেকে কম হচ্ছে সালফার। সালফার সবচেয়ে কম। তাহলে হাইড্রোজেন লিমিটেড নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম কন্টেন্টস ইন দ্য হোল মলিকুলার পলিমার। তাহলে এই হাইড্রোজেন কম আছে, সাথে ডাইসালফাইডের পরিমাণ আরো কম। এই হাইড্রোজেন বন্ডের কারণে এবং ডাইসালফাইডের কারণে ওল ফাইবার যতটুকু স্ট্রেংথ থাকে, এটা কম থাকার কারণে স্ট্রেংথটা কম। টেনাসিটি হচ্ছে 8.8 থেকে 15 সেন্টিনিউটন পার টেক্স, মানে এতটুকু সেন্টিনিউটন লোড দিলেই ওটা ছিঁড়ে যায়, এটাই টেনাসিটি। সেন্টিনিউটন হচ্ছে লোড, ম্যাক্সিমাম লোড রিকোয়ার্ড টু ব্রেক, ছিঁড়ে যাওয়া পর্যন্ত। আর টেক্সটা হচ্ছে লিনিয়ার ডেনসিটি, মানে হচ্ছে 1000 মিটার সুতার ওজন যত গ্রাম, 1000 মিটার সুতার ওজন মানে ওজন এবং সুতার দৈর্ঘ্যের সাথে, অথবা ওজন এবং ম্যাটেরিয়ালের দৈর্ঘ্যের সাথে রিলেটেড টেক্স। এটা হচ্ছে ড্রাই স্টিচে। আর ওয়েট স্টিচে ওল ফাইবারকে যদি ভেজানো যায় তাহলে তার শক্তি কমে, আর সেলুলোজের যদি আমরা ভেজাই তাহলে শক্তি বাড়বে।
স্যার কমবে। আন্দাজে বলে দিল হয়ে গেছে। ওল ফাইবারাস সেলুলোজিক ফাইবারকে যদি আমরা ভেজাই তাহলে তার স্ট্রেংথ বাড়ে, ভেজা অবস্থায় স্ট্রেংথ বাড়ে, বাড়ে। আর ওলের ক্ষেত্রে স্ট্রেংথ কমে। আরো ফাইবার আছে ভেজাইলে কমে। তাহলে ফিজিক্যাল প্রপার্টিজ এর মধ্যে আরো আছে ইলাস্টিক প্রপার্টি, ওই যে ক্রিম্পের কারণে ইলাস্টিক প্রপার্টিজ আছে। তারপর ইফেক্ট অফ ময়েশ্চার, যেহেতু বললাম যে ক্রিম্পের কারণে এবং অ্যামারফস রিজন বলছিলাম 70 থেকে 75%, জি মনে আছে অ্যামারফস রিজন? জি স্যার অ্যামারফস বোঝো তো? বহুত ক্লাসে বলছে, আমি বলছি, অন্য স্যাররা পড়াচ্ছে। ক্রিস্টালাইন অ্যামারফস এই দুইটা রিজন পড়ে আসতে বলছিল, মনে আছে? স্যার আমরা ক্লাস করিনি। তাহলে এই 16 থেকে 18% পর্যন্ত ময়েশ্চার এটা রিগেন করতে পারে। স্পেসিফিক গ্র্যাভিটি ওল ফাইবার ইজ লাইট, হালকা, ওজন খুব কম। আচ্ছা, ইফেক্ট অফ অ্যাসিড, কেমিক্যাল প্রপার্টিজ। এরপর কোন শ্রেণী ক্লাস? মিয়া ম্যাম ইফেক্ট অফ অ্যাসিড, অ্যাসিডের ক্ষেত্রে দেখো একটু আগে বললাম না জি স্যার ওল ফাইবার হচ্ছে ডিকম্পোজেস কমপ্লিটলি বাই হট কনসেন্ট্রেটেড অ্যাসিড। আসে অনেক কি স্যার ও বাথরুমে গেছে আচ্ছা। ফ্লোরে ওয়াশরুম নাই তো ওর জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা। তাহলে হচ্ছে অ্যাসিড হচ্ছে যদি হট মানে গরম অ্যাসিড, আবার কনসেন্ট্রেটেড মানে হচ্ছে গাঢ় অনেক। কনসেন্ট্রেশন মানে কনসেন্ট্রেশন দাও মানে কি? মনোযোগ মনোযোগ। আর এই সলিউশনের কাছে কনসেন্ট্রেশন মানে হচ্ছে ঘনত্ব ঘনত্ব, গাঢ়ত্ব, ঘনত্ব। তাহলে হট মানে গরম অ্যাসিড এবং গাঢ়ত্বের অ্যাসিড যদি থাকে সালফারিক অ্যাসিড, ইট উইল বি কমপ্লিটলি dissolve or decompose. Decompose মানে এই কি ভেঙে যাওয়া, তাই না? আচ্ছা, ইফেক্ট অফ অ্যালকালি, মোটামুটি রেজিস্ট্যান্স আছে অ্যালকালিতে, স্ট্রং অ্যালকালি আবার এটাকে ক্ষতি করে। এরপরে আছে তোমার ইফেক্ট অফ ব্লেসিং। ব্লেসিং এজেন্টের নাম শুনছো? ব্লিচিং ব্লেসিং, হ্যাঁ হ্যাঁ স্যার দিলে আর কি স্যার জিনিসটা এটা ওই যে কাপড়ের রং নষ্ট করে ফেলে রাইট, কাপড়ের রং ওঠানোর জন্য এবং সাদা কাপড়েও অনেক সময় আমরা ব্লেস করি। হ্যাঁ হ্যাঁ অনেকে মুখেও ব্লিচ করে। আচ্ছা, স্যার আব্বু একটা গেঞ্জি আনছিল, গেঞ্জিটার ভিতর মাঝখানে ব্লিচ করা ছিল, রং নাই, মানে পুরান গেঞ্জি দেখা যায়, এটাই নাকি ডিজাইন। একটা ডিজাইন নিতে হবে। এটা হচ্ছে আমরা জানি ব্লেসিং এজেন্ট, তাই না? কে ছিল, ও ছিল, ছিল। কে ছিল আমরা ছোটবেলায় এভাবে মুখস্থ করি। কে ছিল, ছিল, কে ছিল, ছিল, নাই। ও ছিল, ছিল। ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। ওকে ও, এটা আর ভুলবো না। এই হাইপোক্লোরাইড ব্লেসিং হচ্ছে ওল ফাইবারকে ক্ষতি করে, ডিগ্রেড করে, ক্ষতি করে, ডিস্ট্রয় করে। আর যদি হাইড্রোজেন পারঅক্সাইড টাইপ ব্লেসিং এজেন্ট হয়, হাইড্রোজেন পারঅক্সাইড টাইপের ব্লেসিং এজেন্ট হয়, তাহলে এটা কি করে? এই ব্লেসিং এজেন্টের মোটামুটি রেজিস্ট্যান্স আছে। রেজিস্ট্যান্সের কারণে কি? রেজিস্ট্যান্স প্রতিরোধ, প্রতিরোধ। প্রতিরোধ ক্ষমতা, রেজিস্ট্যান্স রোধ মানে ক্ষমতা। প্রতিরোধ ক্ষমতা। এরপর আছে ইফেক্ট অফ অর্গানিক সলভেন্ট। অর্গানিক মানে জৈব, সলভেন্ট মানে স্যার দ্রবীভূত হয় যেটা সেটা না এটা যারা সলভেন্ট। স্যার আমরা কেমিস্ট্রিতে কাঁচা। সলভেন্ট মানে কি? সলভেন্ট মানে স্যার ইংলিশে কিছু স্যার এটা দ্রাবক, সলভেন্ট মানে দ্রাবক। দ্রবণ, দ্রাবণ, দ্রবণ নাকি দ্রবণ দ্রাবক ঠিক আছে। জৈব দ্রাবক সলভেন্ট মানে দ্রাবণ। সলভেন্ট কোনগুলো? যেটা পানির সাথে মিশে পানি, পানির সাথে মিশাই গেলে দ্রব মানে এক গ্লাস পানি নিলাম, কি নিলাম? এক গ্লাস পানি নিলাম, এক চামচ চিনি নিলাম, এটা পানিতে নাড়াইলাম, কি তৈরি হলো? স্যার ওটা দ্রবণ হ্যাঁ? সলিউশন। সলিউশন তৈরি হলো। স্যার মনে তো হইতেছে স্যার এরকম তো পানি বিজ্ঞান দিলাম। বই ছিল।
আর সুগার নিলাম। জি স্যার। আচ্ছা, এখন যে মিষ্টি দ্রবণটা হয়ে গেল, এটা হচ্ছে সলিউশন দ্রবণ। জি এই তো স্যার পানি solution। হচ্ছে সলভেন্ট দ্রাবক, ও আচ্ছা। সুগার হচ্ছে সলুট সলিউট দ্রবণ, সলভেন্ট সলভেন্ট মানে যে অনেকে দ্রবীভূত করে, আর দ্রবণ মানে যে নিজে দ্রবীভূত হয়। আর দুইটা মিলে যে জিনিসটা হচ্ছে ওটা হচ্ছে দ্রবণ, সর্বটা হচ্ছে দ্রবণ। আচ্ছা, তাহলে অর্গানিক সলভেন্ট জৈব দ্রাবকে হচ্ছে যেমন হচ্ছে কি বলে অর্গানিক সলভেন্ট কোনগুলা? অর্গানিক ফ্লো Organic। এসিটাস আচ্ছা, অর্গানিক সলভেন্ট যেমন হতে পারে তোমার কি পেট্রোলিয়াম বেসড কিছু হতে পারে না, জি অ্যালকোহল হতে পারে না, জি স্যার। তারপর আর কি হতে পারে, যাই হোক এইগুলোই। আর ইনসেক্ট হচ্ছে ইনসেক্টের বাংলা কি? পোকা পোকামাকড়, তাই না? ওল ফাইবার হচ্ছে যদি মথ, ক্রাবস মানে কীট পতঙ্গ এগুলো দ্বারা আক্রান্ত হয়, যদি ড্যাম্প কন্ডিশনে বেশি দিন ধরে রাখা হয়। মাইক্রো অর্গানিজম মানে মাইক্রো মানে ক্ষুদ্র, ক্ষুদ্র অর্গানিজম মানে অণুজীব, কোনগুলো? ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া তাই না? ইয়েস স্যার। ইয়েস স্যার। মিলডিউ, ছত্রাক, ব্যাকটেরিয়া এইগুলো হচ্ছে যদি ওল ফাইবারকে অ্যাটাক করে, খেয়ে ফেলে, প্রোটিন তো ওটা খাবার আবার ড্যাম্প কন্ডিশনে এটাকে খায় না, জাস্ট হচ্ছে ই করে আপনি গ্রহণ। আর ব্যাকটেরিয়া তো সেলুলোজ খায়। আচ্ছা, ডায়াবিলিটি, ইজি টু ডাই, অ্যাসিড ডাই, রিঅ্যাক্টিভ ডাই, তারপর বেসিক ডাই, মডার্ন, এগুলো দিয়ে আমরা ওল ফাইবার টাইম করতে পারি। ইফেক্ট অফ হিট, ওল ফাইবারকে যদি 130 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দেওয়া হয় তাহলে এটা কি হয়? ডিস্ট্রয় ডিস্ট্রয় হয়ে যায়। হ্যাঁ, ওটা তো স্যার গরম পানি দিয়ে কিছু করে যাবে। 130 দিলে 100 এর উপরে গেলে এটা ডিস্ট্রয় হয়ে যাবে। আর যদি 300 ডিগ্রি টেম্পারেচার দেওয়া যায় ওল ফাইবার পুরে ছাই হয়ে যাবে, কয়লা হয়ে যাবে। ঠিক আছে, সিম্পল জিনিস, একবার তো করলেই পারবে। এখন আসে ক্লাসিফিকেশন অফ ওল ফাইবার অ্যাকর্ডিং টু দ্য শিপ অথবা অ্যানিমাল ল্যাম্পস উল, যে উলগুলোর বয়স হচ্ছে 6 থেকে 8 মাস। কতদিন? 6 থেকে 8 মাস। ওই উল থেকে যে ওই শিপ থেকে অথবা ওই পশু থেকে যে ধরনের উল পাই, পশম পাই, ওইগুলোকে আমরা বলছি ল্যাম্পস উল। আচ্ছা, এরপর আসো হগেট। হগেট হচ্ছে 12 থেকে 14 মাসের ভেড়া, ওটা শিপ থেকে যে উলগুলো পাই সেটাকে বলতেছে হগেট উল। এবং এর আগে আর কোনো ওই শিপ থেকে কোনো উল শর্ন অথবা ট্রিম করা হয় না, সংগ্রহ করা হয়। এই ধরনের উলকে আমরা বলতেছি হগেট। এরপর আছে ওয়েদার উল। ওয়েদার উল হচ্ছে তোমার অ্যাবভ 14 মান্থ এজ অফ শিপ। যদি আমরা ওই 14 মাসের উপরের শিপ থেকে আমরা যে উল ফাইবার পাই সেগুলোকে বলতেছি ওয়েদার উল। আর এগুলোতে একটু বেশি পরিমাণে ডাস্ট, সয়েল এবং আদার সিকিউরিটিস লেগে থাকে, কারণ অনেক দিন পর্যন্ত ওই উলটা তার শরীরেই শরীরে আছে, মানে 14-15 মাস, 1.5 বছর ধরে ওইগুলো আর কাটা হয়নি, অনেক দিন উলটা গায়ে আছে না, এসব পরিবেশের সাথে আছে, ধুলাবালি আছে, মাটি কাদা এগুলো আছে। কোল্ড উল হচ্ছে if we slaughter a animal for meat, আমরা যদি মাংসের জন্য কোনো ভেড়াকে, পশুকে জবাই করি এবং এই চামড়া থেকে যে আমরা টেনে উলগুলো কালেক্ট করি, সেই ধরনের উলগুলোকে আমরা বলতেছি কোল্ড উল। দিস ইজ ওয়ান কাইন্ড অফ লো অথবা পোর কোয়ালিটি অফ উল, লো কোয়ালিটি পোর গ্রেড অথবা এই ক্ষেত্রে যদি আমরা ওই যে স্যার ওই যে প্রথম যেটা দেখলাম ল্যাম্পস, তো ওরকম একটা ভেড়াকে আমরা খাই না, তাইলে স্যার সেক্ষেত্রে তো ওটা ভালো হওয়ার কথা। তুমি জবাই করে তারপর যে উল কালেক্ট করো, ওটাকে আমরা ক্লাসিফাই করছি জবাই করার পর উল হিসেবে। আর যদি তোমার এরকম হয় যে আগে কেটে নিলা, 8 মাসের বয়সে কেটে নিয়ে দেন জবাই করলা, সেটা আলাদা একটা। তাহলে বুদ্ধিমান হলো। এটা হচ্ছে অতি চালাক। জি স্যার। তারপরে জবাই করে দিলে দেখবেন
এরপর আছে ডেড সামহাউ কোন একটা শিপ মারা গেল, জি স্যার। তুমি জানো না, অথবা কোন একটা অ্যাক্সিডেন্ট লাগে কারণে এটা মারা গেল, ওই ধরনের ওর থেকে শিপ থেকে যে ধরনের ফাইবার পাই ওগুলোকে আমরা বলি ডেডুল। এটা হচ্ছে ইনফেরিয়র লো কোয়ালিটি টাইপের কোর গ্রেডেড এবং ওগুলো আমরা ওটাকে ক্লাসিফাই করি। এরপর আছে কটিউল। কটিউলটা হচ্ছে একদম হচ্ছে সিভার কন্ডিশন, সিভার এনভায়রনমেন্টে যে শিপগুলো অথবা অ্যানিমালগুলো তোমার সার্ভাইভ করে, লাইফ লিভ করে, ওইগুলি ওই ধরনের শিপ থেকে যে ধরনের বোন ফাইবার পাই ওইগুলোকে বলে কটিউল। সিভার এনভায়রনমেন্ট, সিভার মানে একদম কঠিন বৈরী অ্যাটমসফিয়ার, অনেক শীত অথবা অনেক মানে একটা পরিবেশ, যে পরিবেশে ওর বেঁচে থাকাটাই টাফ, বেঁচে থাকাটাই টাফ, তার শরীরে পোষক টোষকগুলো থাকবে কেমন, যেমন আমার মতো পড়ে যেতে পারে, তাই না? না স্যার, তাদের quality তাদের লক্ষ্য, বুঝলেন? আমি গবেষণা করে দেখছি 90% হচ্ছে বড় লোক হওয়ার সম্ভাবনা। রিক্সাওয়ালা তারা শুরু করে আর গিয়ে খোঁজ দেখেন যে ঢাকাতে বনাইতে 3টা ভাষা আছে। আচ্ছা দেখো, the shape classify according to the fiber quality. Sorry, it is sheet may be classified into 4 types. এটা 22 sheet-এর উপর ভিত্তি করে। Merino wool, merino wool হচ্ছে best class of wool in the world. পৃথিবীর সবচেয়ে ভালো কোয়ালিটির হচ্ছে মেরিনো wool, এবং এটা ফাইন, শর্ট লেন্থ, ফাইন এবং কার্লি পিক বেশি, এইগুলো আছে। স্ট্রং বেশি, ইলাস্টিসিটি বেশি, কার্লি পিক বেশি থাকে মানে ইলাস্টিসিটি বেশি হবে, এবং এটা হচ্ছে ফ্যাব্রিক ক্লোদিং এর জন্য সবচেয়ে বেশি ইউজ হয় এবং দামি আর কি। এবং এটা খুব কম পাওয়া যায় নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা, স্পেন। এরপর আছে ক্লাস 2 টাইপ। ক্লাস 2 টাইপ হচ্ছে ইংল্যান্ড এবং ওশেনিয়া, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস এই জাতীয় রিজিওনে মেরিনের পরে এটা সেকেন্ড ক্লাস, সেকেন্ড অ্যাকর্ডিং টু দ্য কোয়ালিটি। এবং এটা হচ্ছে একটু লঙ্গার হয়, মেরিনো থেকে লঙ্গার হয় এবং স্মুথ হয়, কার্লিং একটু কম থাকে, ক্রিম কম থাকে, মানে মেরিনো থেকে একটু কম থাকে এবং মেরিনো থেকে একটু লঙ্গার হয়, স্মুথার হয় এবং ব্রাইটনেস লাস্টার একটু বেশি থাকে এটা, আর স্কেল ক্রিম একটু কম থাকে মানে মেরিনো থেকে। বাট সেকেন্ড ক্লাস মানে কি ফার্স্ট ক্লাসের কাছাকাছি। এবার ক্লাস 3। ক্লাস 3 এটা ইউকেতে পাওয়া যায়, এটা লেন্থ অনেক বেশি হয়, মানে চুলের মতো লম্বা, 4 থেকে 18 ইঞ্চি হয়, স্কেল অনেক কম থাকে, আর স্মুথ আরো বেশি হয়, ব্রাইটনেস বেশি থাকে, বাট স্ট্রেংথ, ইলাস্টিক প্রপার্টিজ, কার্লিং অথবা ক্রিম কম থাকে। আচ্ছা, ক্লাস 4 এটা লেন্থ আরো বেশি, এটা কোর্সার টাইপের, স্কেল কম থাকে, আরো কম থাকে অ্যাজ কম্পারিজন উইথ দ্য ক্লাস 3 থেকে আরেকটু কম থাকে। ওল প্রসেসিং, প্লেস ফ্যাব্রিক যে প্রসার্ট অফ ওল প্রসেসিং, জাস্ট আমরা এই ফাইবারগুলো পেলাম, এরপর স্কাউটিং করলাম, তারপর আছে কার্ডিং, স্পিনিং, ফ্যাব্রিক ফর্মেশন, নিটওয়ার, গার্মেন্টস, এই সেই এটা দেখে নিন আর দেখতে দিন। উলেন ইয়ার্ন, আমরা সাধারণত 2 ধরনের উল ইয়ার্ন তৈরি করি। জি। 2 ধরনের উলেন, একটা হচ্ছে উলেন ইয়ার্ন আর একটা হচ্ছে ওরস্টেড। উলেন ইয়ার্নে হচ্ছে টুইস্ট কম থাকে, ফাইবারগুলো টুইস্ট কম থাকে এবং একটা বাল্কি টাইপের হয়, ইয়ার্নগুলো একটু খোলা খোলা থাকে। তোমরা ইয়া করছো না, ওই যে অনেক সময় অ্যাক্রাইলিক ফাইবার দিয়ে বিভিন্ন ধরনের মেয়েরা সেলাই করে, হ্যাঁ স্যার। এই জন্য এরকম এরকম করে সেলাই করে, তাই না? এবং শীতের সোয়েটার বানায়, কুশিকাটার জামা বানায়। উলেন ইয়ার্নগুলো অনেকটা একটু বাল্কি টাইপের, খোলা খোলা টাইপের থাকে, টুইস্ট কম থাকে, তাই না ওই ইয়ার্নগুলো? আর ওরস্টেডের ক্ষেত্রে এটা হচ্ছে হাই টুইস্ট থাকে, টিপিআই বেশি থাকে, টুইস্ট পার ইঞ্চিতে পার্ট বেশি থাকে, পার ইঞ্চিতে পার্ট বেশি থাকে, হাইলি টুইস্টেড থাকে এবং হায়ার কোয়ালিটি ফাইবার দিয়ে ওরস্টেড ইয়ার্ন তৈরি করা হয়, যেমন মেরিনো, ক্লাস 2 এরকম। ডিফারেন্স বিটুইন উলেন এন্ড
ওরেস্টেড একটু এক পদক দেখো, ওলেন হচ্ছে শর্ট স্টেবল ফাইবার, ওরেস্টেড হচ্ছে লং স্টেবল ফাইবার। জি স্যার। আচ্ছা, ওলেনের ক্ষেত্রে অনেক কার্ডেট এবং কম্ব হচ্ছে, যখন ইয়ান মেটাফিক্সে 1 করবে তখন বুঝতে পারবে কার্ডেট এবং কম্ব ইয়ান ক্যাটাগরি কম্বিং করা হয়, আশ্রয়াসকে শর্ট ফাইবার দূর করা হয়, দূর করে একদম ভালো মানের ভালো ফাইবারগুলো রাখা হয়, সেই ফাইবার দিয়ে যে সুতা তৈরি করা হয় ওই সুতাকে বলে কম্বিয়ান। আর কার্ডেটের ক্ষেত্রে এই কম্বিংটা আশ্রয় করা হয় না। আচ্ছা, স্লাইডলি টুইস্টেড, এটা হায়ার টুইস্টেড, কোর্সারিয়ান, ফাইনারিয়ান, ওইটা স্টোকাস্টিক। ভেরি সিম্পল। সোর্সেস হচ্ছে ক্যামেল, ফাইবার উড থেকে পাওয়া যায়। জি স্যার। ময়ান, অবটেন ফ্রম অ্যাঙ্গোরা গোয়াট, সাগর, কাশ্মীরি গট। আচ্ছা, কাশ্মীরি গট আরেকটা আছে, কাশ্মীরি গট, লামা। স্যার অ্যাঙ্গোরা গট কেডা মানে হু ইজ শি? এটা তো জীবনে দেখিনি স্যার। দেখি দেখে নাই গেল। কাশ্মীরি দেখছি। লামা হচ্ছে অবটেন ফ্রম ক্যামেল লাইক অ্যানিমাল। ক্যামেল মানে উট। উট। আচ্ছা, আলপাকা, অবটেন ফ্রম ডোমেস্টিকেটেড অ্যানিমাল দ্যাট রিজেম্বল লামা। এই আলপাকাটা লামার মতো, লামা বা ক্যামেলের মতো। লামা ক্যামেলের মতো, আলপাকা লামার মতো। ঠিক আছে? এখানে দেখো আমরা স্টেশন করতে পারিনি, এটা আচ্ছা উট এইগুলো থেকে ওটা আমরা ওই উপরেরটা উঠ না তো। উট না, ওটা ধরো ওই লামা, লামা। আলপাকা টাইপের সেশন। স্ট্রাকচার ঠিক নেই। এটা সম্ভবত লামা এই হতে সবার পারে, নিচে আমি অনেক আসলে cute হয়, সাদা। আমি একটু দেখে নিব বলে। বা নিচে তো তোর মতো দেখা যায়। চুপ থাক। আচ্ছা, advantages of wool fiber: wool is natural, renewable, sustainable, biodegradable, energy efficient. Wool is safe, flame resistant, UV protection, static electricity reduction, high thermal resistance. Wool is healthy, breathable, humidity control, low allergy, toxic chemical absorption, sound reduction. প্রত্যেকটা নিয়ে বললে 10 মিনিট বলা যাবে, সময় দেখে নিন। অ্যাপ্লিকেশন অফ উল অ্যাপারেল মানে গার্মেন্টস তৈরিতে এইগুলো তৈরি হয়। ইন্টেরিয়র টেক্সটাইল, ইন্টেরিয়র মানে টেক্সচারের ভিতরে যা যা দরকার। হ্যাঁ, ইন্টেরিয়র টেক্সটাইল হচ্ছে মানে বাসা বাড়িতে যেগুলো ইউজ হয়, ও। ঠিক আছে, কার্পেট, ডিউবেটস, এটা বালিশ টালিশ এগুলো বানাইতে লাগে। ম্যাট্রেস, পিলো, বালিশ, তারপর ব্ল্যাঙ্কেট, আপহোলস্টারি, তারপর টেপস্ট্রাইডস, ল্যাম্পস, রাগস, গালিচা, কার্টেন টার্টেন, সাবিজাবি এগুলো। টেকনিক্যাল টেক্সটাইলের ক্ষেত্রে তো মানে খুব বেশি পরিমাণে ইউজ হয়, সাউন্ড রেজিস্ট্যান্ট হিসেবে, সলিউশন হিসেবে, তারপর হচ্ছে কি বলে সাউন্ড ভাইব্রেশন, থার্মাল ইনসুলেশন হিসেবে, ফিল্টারেশন, ফায়ার প্রুফ হিসেবে। পুরুষের ড্রেস বানানো। হ্যাঁ। গাদা নাই লাগে কি বলবো? এটা কি এখানে? থ্যাংক ইউ। কোনো কোশ্চেন? তোমাকে না দেখা স্যার কি বলছেন? যদি কোনো কোশ্চেন থাকে বলো। স্যার পরীক্ষা দিবেন না স্যার? হ্যাঁ, ঠিক আছে স্যার, তাহলে কোনো কোশ্চেন আছে? ওকে, ক্লোজ করো। এখন আমরা ক্লাস টেস্টে যাব। স্যার অফ করবো? অফ করবো না কেটে দিব? অফ করো। একবার শেষ করে দাও।